মঙ্গল শোভাযাত্রার নাম পাল্টে হচ্ছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, থাকছে ২৮ জাতিগোষ্ঠীর অংশগ্রহণ। ইসরায়েলি গণহত্যা ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বাইতুল মোকাররমে ইসলামী দলগুলোর বিক্ষোভ। চালের বাজারে অস্থিরতা কাটছে না, সবজি ও মাছের দাম চড়া, দাম বাড়ার প্রস্তাবে কমছে সয়াবিন তেলের সরবরাহ। এবং ইসলামী ব্যাংকগুলো একীভূত হওয়া ইতিবাচক বলছেন বিশ্লেষকরা, ব্যাংক খাত রাখতে হবে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত। আসসালামু আলাইকুম, মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। টাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। পরিবর্তন হলো মঙ্গল শোভাযাত্রার নাম। পয়লা বৈশাখের শোভাযাত্রার নাম এখন বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা হবে বলে জানিয়েছেন চারুকলা অনুষদের ডিন ডক্টর মোহাম্মদ আজহারুল ইসলাম। শুক্রবার সকালে চারুকলায় পয়লা বৈশাখের প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নাম পরিবর্তনের কথা জানান তিনি। ২৮টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে এবারের শোভাযাত্রাটি সবার এবং আরও আনন্দময় হয়ে উঠবে বলে মনে করছেন আয়োজকরা। সাজরিনা খন্দকারের রিপোর্ট। ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রথমবারের মতো আয়োজন করে বৈশাখ উপলক্ষে ভিন্ন আয়োজনের এক শোভাযাত্রা। শুরুতে নাম ছিল আনন্দ শোভাযাত্রা। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পটভূমি অমঙ্গলকে দূর করে মঙ্গলের আহ্বান জানিয়ে শোভাযাত্রার নামকরণ করা হয় মঙ্গল শোভাযাত্রা। সময়ের সাথে সাথে এই আয়োজনের রূপ রং বৈচিত্র্যের সম্ভার বেড়েছে, হয়ে উঠেছে দেশের মানুষের অন্যতম প্রাণের উৎসব। জুলাই অভ্যুত্থানের পর প্রথমবারের মতো হতে যাওয়া পহেলা বৈশাখের এই শোভাযাত্রার নাম বদলের ইঙ্গিত দিয়েছিলেন সংস্কৃতি উপদেষ্টা সহ আয়োজক কর্তৃপক্ষ। আর পহেলা বৈশাখের ৩ দিন আগে নাম পরিবর্তনের ঘোষণা দেয়া হলো। একটা ফেসিবাদী শাসন ব্যবস্থার এই মঙ্গল শব্দটাকে এমনভাবে চর্চায় নিয়ে এসেছে, এটা যথেষ্ট রকম কিন্তু ব্যাড ফিলিংস কাজ করছে সোসাইটির বিভিন্ন ধরনের মানুষের। তো আমরা চাই আমরা এই অতীতে ফিরে যেতে, যেখানে সকল মানুষের অংশগ্রহণ ছিল এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। আমরা নাম পরিবর্তন করছি না, আমরা আমাদের পুরনো নাম এবং ঐতিহ্য ফেরত যাচ্ছি, যেটা দিয়ে চারুকলার এই কার্যক্রম শুরু হয়েছে। ফ্যাসিবাদ ও নিপীড়নের কাল পর্ব শেষে এবারের পহেলা বৈশাখ হবে সংস্কৃতি চর্চার মুক্তির আলোয় উদ্ভাসিত, বলছেন আয়োজক কর্তৃপক্ষ। তাই এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। আনন্দ শোভাযাত্রার নববর্ষে আমরা এবার যেটি মূল প্রতিপাদ্য করেছি, প্রতিপাদ্যে দুটো মেসেজ আছে। একটি মেসেজ হচ্ছে একটি নিবর্তনমূলক স্বৈরাচারী ব্যবস্থার অবসান, রাজনৈতিক এবং সামাজিক একটি নিবর্তনমূলক ব্যবস্থার বিরুদ্ধে মানুষের যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, সেটিকে তুলে ধরা। পহেলা বৈশাখের দিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মেট্রো রেলের শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আর ইউনেস্কো ২০১৬ সালের ৩০ নভেম্বর মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত করে। নাম পরিবর্তন করায় কোনো সমস্যা হবে না বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আর চারুকলার শোভাযাত্রার বেশিরভাগ প্রস্তুতিই শেষ, চলছে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ। এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় ফ্যাসিস্টের মুখাকৃতি, বাঘ, ইলিশ মাছ, পালকিসহ ছোট বড় মিলিয়ে থাকছে ২১টি মোটিফ। জুলাই অভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে থাকছে মুগ্ধের পানির বোতলের প্রতীকও। সাজরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। ছায়ানটের বর্ষবরণের আয়োজনে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে উল্লেখ করে বর্ষবরণ উৎসবে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারবে বলে আশাবাদ জানিয়েছেন ছায়ানটের নির্বাহী সভাপতি ডাক্তার সরওয়ার আলী। শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এবার ৫৮তম বর্ষবরণের আয়োজন করবে সংগঠনটি। ছায়ানটের এবারের বার্তা হবে আমার আলো, আমার মুক্তি, আলোয় আলোয়। রমনা বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানটি ভোর ৬:৩০ থেকে শুরু হয়ে ২ ঘণ্টা ব্যাপী চলবে। ১.৫ শতাধিক শিল্পী বর্ষবরণের আয়োজনে অংশ নেবে। ৯টি সম্মেলক ও ১২টি একক গান এবং ৩টি পাঠ অন্তর্ভুক্ত থাকবে আয়োজনে, এমনটি জানান সংগঠনটির সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা।
নিরাপত্তা দেওয়ার ব্যাপার সেটি তারা দিচ্ছেন এবং আমরা নাগরিকজনকে আশ্বস্ত করতে চাই প্রতিবারের মতো নির্বিঘ্নে নববর্ষের আয়োজন অনুষ্ঠিত হবে। আপনার সকলের রমজান। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে আজ রাজধানীতে মার্চ ফর গাজা কর্মসূচি পালিত হবে। বেলা 2টা থেকে শুরু হবে কর্মসূচি। বেলা 3টায় সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে সমাবেশ। দর্শক, মূল অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা হবে সোহরাওয়ার্দী উদ্যানে। সেখানকার প্রস্তুতির খবর জানাতে যাচ্ছি সহকর্মী ফাহাদ মোহাম্মদের কাছে। ফাহাদ, সোহরাওয়ার্দী উদ্যানের মঞ্চ নির্মাণ সহ অন্যান্য প্রস্তুতির কি খবরাখবর আছে আপনার কাছে? শোভন, ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করতে আজ সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্চ ফর গাজা কর্মসূচি এবং প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ এই কর্মসূচিটির আয়োজন করেছে এবং আপনি যেমনটি বলছিলেন যে বিকাল 3টা নাগাদ এই কর্মসূচি শুরু হবে। এই কর্মসূচি সভাপতিত্ব করবেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক। শোভন, এই প্রথম দেশের সকল রাজনৈতিক ও অরাজনৈতিক এবং অরাজনৈতিক সর্বস্তরের মানুষ এক কাতারে এসে সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েতে উপস্থিত হবে ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ করতে। এবং আপনি জানেন যে ইউরোপ আমেরিকা সহ বিশ্বজুড়ে শান্তিপ্রিয় মানুষ রাস্তায় নেমে এসেছে গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ জানাতে। সেই হিসেবে বাংলাদেশেও কিন্তু বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠন গাজায় চলমান নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি করছে এবং এরই ধারাবাহিকতায় বৃহৎ কর্মসূচি হিসেবে আজকের এই আয়োজনটি করা হয়েছে বলে জানায় প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট। এবং এই কর্মসূচিতে প্রবেশ করার জন্য রাজধানীর বিভিন্ন জায়গা থেকে 5টি প্রবেশ পথ করা হয়েছে। আপনি বিভিন্ন বাংলা মোটর থেকে আসবে, রমনা গেট হয়ে কাকরাইল মোড় থেকে আসবে, মিছিল নিয়ে আসবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেট হয়ে, গুলিস্তান 0 পয়েন্ট থেকে মিছিল নিয়ে আসবে টিএসসি গেট দিয়ে, বক্সিবাজার থেকে যারা মিছিল নিয়ে আসবে তারা টিএসসি গেট দিয়ে এবং নীলক্ষেত মোড় থেকে যারা মিছিল নিয়ে আসবে তারা ঢুকবে সোহরাওয়ার্দী উদ্যানে টিএসসি গেট দিয়ে। আপনি এখন যাদের এই বিকাল 3টা নাগাদ এই কর্মসূচি শুরু হলেও এখন যাদেরকে দেখছেন সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে তারা কিন্তু ঢাকার মানুষ না, তারা বেশিরভাগই হচ্ছে ঢাকার বাইরের মানুষ। তারা এই কর্মসূচি অংশ নিতে গতকালকে রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং ভোর থেকেই আমরা দেখেছি যে তারা একেবারে সোহরাওয়ার্দী উদ্যানের সামনের যে মাঠটি রয়েছে সেই মাঠটিতে অবস্থান নিয়েছে। এরকম করে শুধু ঢাকার মানুষরাই কিন্তু না, বলতে গেলে এই মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশগ্রহণ করতে পুরো বাংলাদেশের বিভিন্ন ধর্মপ্রাণ মুসলমানরা এখানে চলে এসেছে। তো শোভন, এই কর্মসূচির সব কিছু যে আনুষ্ঠানিকতা রয়েছে সব কিছু সম্পন্ন করা হয়েছে। এখন বেলা 3টায় এই কর্মসূচির যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। শোভন। ফাহাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম মার্চ ফর গাজা কর্মসূচির খবর। ফিলিস্তিনে ইসরায়েলের চালানো বর্বর গণহত্যা ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেইটে ইসলামী দলগুলো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিল ও সমাবেশ থেকে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করে গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। তামজিদ সুমনের রিপোর্ট। ফিলিস্তিনে ইসরায়েলের অব্যাহত হামলার প্রতিবাদে জুম্মার নামাজ পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেছে বেশ কয়েকটি ইসলামী সংগঠন। সেখান থেকে ফিলিস্তিনে ইসরায়েলের অব্যাহত হামলার প্রতিবাদ জানানো হয়। ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায় ইসলামী সংগঠনগুলো। সমাবেশ শেষে মিছিলে উত্তাল হয়ে ওঠে বায়তুল মোকাররমের সামনের সড়ক। মিছিল থেকে ইসরায়েলের পণ্য বয়কটের জোরালো আহ্বান জানানো হয়। যাদের শক্তি আছে, ইসলামী প্রত্যেকটা দেশ একত্র হয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ুক, তাদেরকে ধ্বংস করুক। ফিলিস্তিনের বহু মুসলমান ভাই বোনেরা তার রক্তের বিনিময়ে অনেক বাচ্চারা কাঁদতেছে যে আমাদের কি দোষ ছিল। প্রত্যেক ইসলামিক রাষ্ট্র থেকে ইসরায়েলের উপরে যুদ্ধ ঘোষণা করা হোক। ইসরায়েলে চলমান গণহত্যা মানবতার চরম লঙ্ঘন বলেও মন্তব্য করেন ইসলামী দলগুলোর নেতাকর্মীরা। আমাদের শেষ কাবরা হবে আকসা যেন আমাদের সেই আমরা করতে পারে, আমাদের দখল আসতে পারে। সারা বাংলাদেশের সকল মুসলমান এবং সকল ওলামায়ে কেরাম দলবত নির্বিশেষে সবাই যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমাদের জন্য ইসরায়েলকে প্রতিহত করা আমাদের জন্য সহজ হবে। এর আগে সকালে মানিক মিয়া এভিনিউয়ে
জাতীয় সংসদ ভবনের সামনে ফিলিস্তিনে চলমান যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ ও যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে যুব প্ল্যাটফর্ম অ্যাক্টিভিস্ট। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ পুলিশের বর্তমান লোগো পরিবর্তন করে নতুন লোগো চূড়ান্ত করা হয়েছে। এতে থাকছে জাতীয় ফুল শাপলা, ধান, গমের শীষ এবং পাট পাতা। পাট পাতার উপর উজ্জ্বলভাবে পুলিশ লেখা রয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে অতিরিক্ত ডিআইজি নাসিমা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। বর্তমানে থাকা লোগোটি 2009 সালে পরিবর্তন করা হয়েছিল, যেখানে নৌকার দুই পাশে গম ও ধানের শীষ রয়েছে, আর নৌকার পালের উপর শাপলা ও নিচে বাংলায় পুলিশ লেখা রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের দাবি ওঠে। পরে এ বিষয়ে গঠিত কমিশনও একই সুপারিশ করে। তারপরেই নৌকা প্রতিকৃতি বাদ দিয়ে নতুন লোগো প্রকাশ করা হলো। এ বিষয়ে প্রজ্ঞাপন জারির পর দ্রুত পুলিশ বাহিনীর পোশাক, পতাকা, সাইনবোর্ড সহ সবকিছুতে নতুন লোগো ব্যবহার করার নির্দেশ দেয়া হয়েছে সদর দপ্তর থেকে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, কতিপয় পরিবার ও তাদের সহযোগীরা মিলে বিপুল পরিমাণ টাকা দেশ থেকে পাচার করেছে। এসব টাকা ফেরত আনতে কাজ করছে সরকার। শুক্রবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বলেন, মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে বাংলাদেশ সবচেয়ে বড় ভিকটিম। একটি পরিবার ও তাদের সহযোগীরা মিলে টাকা পাচার করেছে। এসব টাকা কোন কোন দেশে আছে তা খুঁজে বের করতে আন্তর্জাতিক অ্যাসেট ট্রেসিং ফার্মের সঙ্গে কাজ করছে সরকার। পাশাপাশি ভবিষ্যতে আর কেউ যাতে টাকা পাচার করতে না পারে সেই পথটি বন্ধ করা বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। কতিপয় পরিবার বা গোষ্ঠী তারা মানি লন্ডারিং করে এটাকে বাইরে নিয়ে চলে গেছে, যেটাকে আমরা বলি স্টোলেন অ্যাসেট বা চুরি করা সম্পদ। সেই সম্পদ ফিরিয়ে আনার ব্যাপারেও আমরা কাজ করছি। সেটা আমরা করছি আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে, সেটা আমরা করছি আমাদের বিভিন্ন ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর সাথে। আর্টিমিস চুক্তিতে স্বাক্ষর করায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। এছাড়া যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা বিষয়ক কাজ অব্যাহত রাখতে চায় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। গেল 8 এপ্রিল বিশ্বের 54তম দেশ হিসেবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টিমিস চুক্তিতে স্বাক্ষর করে বাংলাদেশ। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ 50 বছরেরও বেশি সময় ধরে একটি টেকসই সম্পর্ক উপভোগ করছে। অর্থনৈতিক উন্নয়ন ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তায় বাংলাদেশের সাথে সম্পর্ক অব্যাহত রাখতে আগ্রহী যুক্তরাষ্ট্র। চালের বাজারের অস্থিরতা যেন কাটছেই না। বাড়তি দামেই বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের চাল। বাজারে নতুন চাল না আসা পর্যন্ত দাম কমার সম্ভাবনা নেই বলেছেন বিক্রেতারা। এদিকে দাম বাড়ার আভাসে আবারও সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে সবজি সহ ছোট বড় সব ধরনের মাছের দামই চড়া। বাংলা বর্ষবরণ উপলক্ষে বেড়েছে ইলিশের দামও। তবে কিছুটা স্বস্তি মিলেছে ডিম ও মুরগির বাজারে। আরাফাত ইসলামের রিপোর্ট। গত কয়েক মাস ধরেই অস্থির চালের বাজার। ঈদের পর নতুন করে দাম না বাড়লেও বাড়তি দামে চাল কিনতে হচ্ছে ক্রেতাদের। বিক্রেতারা বলছেন, চালের দাম কমতে অপেক্ষা করতে হবে আরো 1-2 সপ্তাহ। আরদারা বলতেছে যে মেলাররা এখন দাম কমতেছে, কারণে চালেও ছাড়তেছে না। নতুন আমদানি হলে দাম কমবে বলে। অন্যদিকে ভোজ্য তেলের সংকট পুরোপুরি না কাটতেই প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 18 টাকা ও খোলা সয়াবিন তেলের দাম 13 টাকা করার প্রস্তাব দিয়েছে কোম্পানিগুলো। এই পরিস্থিতিতে আবারও বাজারে সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে বিপণনকারী প্রতিষ্ঠানগুলো। আমরা যে পরিমাণ মাল চাচ্ছি ওই পরিমাণ তেল দিচ্ছে না, এবং আমাদেরকে আগাম বাতাস দিচ্ছে যে লিটারে 15 থেকে 16 টাকা বাড়তে পারে, আপনারা ওইভাবে তেল বিক্রি করেন। আরেকটু মনিটরিং, মানে আগে যেমন রোজার সময় যে মনিটরিংটা ছিল, মনিটরিংটা জোরদার করা, সাপ্লাইটা ঠিক রাখা। সাপ্লাই ঠিক রাখলে এমনি তো আপনার দাম কমে যাবে। রমজান মাস জুড়ে সবজির দাম সহনীয় পর্যায়ে থাকলেও ঈদের পর বেশ কিছু সবজি চড়া দামে বিক্রি হচ্ছে। তবে স্থিতিশীল রয়েছে আলু ও পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দামও, এবং স্থিতিশীল ডিমের দাম। বৃষ্টি নাই গেতো, খরার জন্য মাল হইতে পারে না। বৃষ্টি হলে মালটা ভালো হয়, এই জন্য মালের আমদানি কম, এই জন্য মালের দাম একটু বেশি। ব্রয়লার মুরগির দাম কমছে, কারণ গত সপ্তাহে বেশি হলে 200 টাকা, এই সপ্তাহে 90 টাকা বেচতেছি। আর সোনালী এসে 300 টাকা বেশি, 280 টাকা বেচতেছি। রমজান মাসের দাম কম ছিল, কিন্তু এখন রমজান পার হয়ে গেছে, জিনিসের দাম বাড়াই দিচ্ছে। মাংসটা একটু মনে হচ্ছে যে রোজার মাসের তুলনায় একটু হাই, আর মাছটাও একটু হাই,
বাট আমার মনে হচ্ছে যে এটা ব্যালেন্স হয়ে যাবে আর কি। এদিকে পহেলা বৈশাখ উপলক্ষে বেড়েছে ইলিশের দাম। প্রতি কেজি ইলিশ কিনতে দাম গুনতে হচ্ছে 2,200 টাকা, আর 800 গ্রাম 1,600 টাকা এবং 500 গ্রাম ওজনের ইলিশের দাম 1,200 টাকা। মাছ ধরে এগুলো বন্ধ দিচ্ছে, নদীতে জলরে নামতে পারে না, সেজন্য মাছও নাই, ঘাটে মাছ আসে কম, এর লেগে মাছের দাম একটু বাড়ছে। এছাড়া ছোট বড় সব ধরনের মাছই কেজিতে 100 থেকে 200 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এবার মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশের ইসলামী ব্যাংকগুলো একীভূত করে দুটি বড় ব্যাংক করা হবে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের এমন মন্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যাংকার ও বিশ্লেষকরা। তারা বলছেন এতে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে দুর্বল ব্যাংকগুলো সবল ব্যাংকে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ব্যাংক একীভূত হওয়ার সম্ভাবনা নিয়ে এখনও ইসলামী ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা শুরু হয়নি বলে জানিয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সেলিম মালিকের রিপোর্ট। দেশের 10টি ইসলামী ব্যাংকের মধ্যে 2010 সালের পর থেকে একে একে 6টি দখলের নেয় স্বৈরাচার শেখ হাসিনার মদতপুষ্ট এস আলম গ্রুপ। এরপরের ইতিহাস কেবলই লুটপাটের। নামে বেনামে ঋণ নিয়ে গ্রুপটি বিদেশে পাচার করেছে হাজার হাজার কোটি টাকা। আর অর্থ হারিয়ে অনেকটাই নিঃস্ব হয়ে গেছে গ্রুপটির শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো। এবার দুর্বল ইসলামিক ব্যাংকগুলোকে একত্র করার উদ্যোগ নিচ্ছে সরকার। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানিয়েছেন 10টি ব্যাংক রূপান্তর হবে দুটিতে। Going to merge many of those and hopefully make two large Islamic banks. এ নিয়ে কি ভাবছেন শরিয়া ভিত্তিক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান? যদি তারা এই ব্যাংকগুলোকে একসাথে নিয়ে যদি সব ধরনের আপনার সহায়তা দিয়ে যদি ব্যাংকগুলোকে দাঁড় করায়, তাহলে তো আমাদের গ্রাহকদের খুশি হওয়া উচিত। জাতি হিসেবে আমাদেরও খুশি, নাখোশ হওয়ার কিছু নাই। এবং জনগণের যে ডিপোজিটরদের যে শঙ্কার জায়গা, যেটা তাদের ডিপোজিট থাকবে কিনা, এখানে তাদেরকে আশ্বস্ত করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন এটি ব্যাংক খাতের জন্য ইতিবাচক বার্তা। এতই দুর্বল, অসুস্থ যে এগুলোকে বিভিন্ন রকম পদ্ধতিতে চেষ্টা করেও কিন্তু এগুলোকে সুস্থ করা যাচ্ছে না। তাদেরকে বারবার প্রণোদনার টাকা দিয়ে কোনো রকমে লাইফ সাপোর্টে রেখে বাঁচানো হচ্ছে। যেহেতু সরকার মনে করে যে কোনো ব্যাংকই তারা সিক হয়ে বন্ধ হয়ে যেতে দেবে না, এটাকে ইতিবাচক হিসাবে আমি দেখছি। তবে টেকসই ব্যাংক খাত গড়ে তুলতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি এই খাতকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখতে হবে। বড় বড় যে সমস্ত স্ক্যাম, সেগুলো ঘটতে দেওয়া যাবে না এবং সেটার জন্য যথাযথভাবে যেমন কঠোর মনিটরিং থাকতে হবে এবং সেক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতির আভাস থাকলে তাহলে সেক্ষেত্রে উপযুক্ত তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। ব্যাংকগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে, যে কোনোভাবেই যেন রাজনৈতিক বিবেচনায় ঋণ দেওয়া না হয়। পাশাপাশি একটি স্বাধীন ব্যাংকিং কমিশন গঠনের পরামর্শ অর্থনীতিবিদদের। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটা ব্যালেন্স দরকার অন্য কোনো প্রতিষ্ঠানে, সেটা হতে পারে একটা শক্তিশালী ব্যাংকিং কমিশন। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন সব কিছু উপদেষ্টা 5 বছর ক্ষমতায় থাকার খায়েশ হয়েছে। তারা বলছেন জনগণ তাদের 5 বছর ক্ষমতায় দেখতে চায়। এটি মিথ্যা কথা। জনগণ একটি জবাবদিহিমূলক সরকার দেখতে চায়, ভোট দিতে চায়, ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত করতে চায়। শুক্রবার সন্ধ্যায় মুন্সিগঞ্জের লৌহজং সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে 24 গণঅভ্যুত্থানে রাষ্ট্র ও রাজনীতির পরিবর্তনে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন দেখতে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শেখ মোস্তফা সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এনটিভির আশুগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার রাত 11টায় রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 53 বছর। নিহতের ছোট ভাই সোহেল রানা জানান, শনিবার সকালে আশুগঞ্জ উপজেলা সদরে প্রথম নামাজে জানাজা এবং মরহুমের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধনতলিয়া গ্রামে দ্বিতীয় নামাজের জানাজা শেষে দাফন করা হবে তাকে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এনটিভি পরিবার। মঙ্গল শোভাযাত্রার নাম পাল্টে হচ্ছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। থাকছে 28 জাতিগোষ্ঠীর অংশগ্রহণ।
ইসরায়েলি গণহত্যা ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বাইতুল মোকাররম ইসলামী দলগুলোর বিক্ষোভ। চালের বাজারে অস্থিরতা কাটছে না, সবজি ও মাছের দাম চড়া, দাম বাড়ার প্রস্তাবে কমছে সয়াবিন তেলের সরবরাহ। এবং ইসলামী ব্যাংকগুলো একীভূত হওয়া ইতিবাচক বলছেন বিশ্লেষকরা, ব্যাংক খাত রাখতে হবে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।